আগে তো পুলিশ নিয়ে ধরে নিয়ে যেত, নিয়ে গিয়ে পেটাতো, তবুও তো আমরা বলতে পারতাম পুলিশ ধরে নিয়ে গেছে, আমি মামলা করতে। এখন তো 10 জন মানুষ একত্রিত হয়ে আমাকে পিটিয়ে মেরে ফেলতে পারে। ফেসবুক সোসাইটি একটা হয়েছে, আপনি যে 20 বছর ধরে সাংবাদিকতা করছেন, আমি 20 সেকেন্ডে আপনার সমস্ত কিছু ধূলিসাৎ করে দিতে পারবো। 5ই আগস্টের পরে যে শিক্ষা আমরা পাইলাম, হ্যাঁ, এই শিক্ষা 5ই আগস্ট না হলে আমরা পাইতাম না। গণ অভ্যুত্থানের পরে আমরা সবচেয়ে বেশি বিপন্ন বোধ করেছি কোন জায়গায়? এত বড় একটা অভ্যুত্থান মানুষের মধ্যে একটা নৈতিক চরিত্র তৈরি করলো না। অভ্যুত্থানের পরে আমরা শুধু চাঁদাবাজিটা দেখেছি, কিন্তু গালিগালাজটা কি দেখেছি? কিভাবে একজন মানুষকে তার অস্তিত্বে ধাক্কা দিতে পারে একটা নোংরা কথা বলে। একটা মানুষকে গায়ে আঘাত করলে সে আঘাতের চিহ্ন হয়তো মিলিয়ে যায়, কিন্তু তাকে নোংরা ভাষায় গালিগালাজ করলে সে কিন্তু এটা তার মধ্যে সাইকোলজিক্যাল ট্রমা হয়। সেই মানুষগুলোকে কীরকমভাবে সামনে হাইলাইট করা হয়েছে এবং তাদের এই নোংরা কালচারটাকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে। গণতন্ত্রের বিপরীতে মবতন্ত্র দাঁড় করিয়ে সেখানে আইনের শাসনকে পর্যদস্ত করা হয়েছে। তা ফলে একটা সময় মানুষ ভাবতে শুরু করলো যে আগে তো পুলিশ নিয়ে ধরে নিয়ে যেত, নিয়ে গিয়ে পেটাতো, তবুও তো আমরা বলতে পারতাম পুলিশ ধরে নিয়ে গেছে, আমি মামলা করতে। এখন তো 10 জন মানুষ একত্রিত হয়ে আমাকে পিটিয়ে মেরে ফেলতে পারে, আমার বাড়িঘর জ্বালিয়ে দিতে পারে, আমার সম্পদ লুটপাট করতে পারে। ফেসবুককে এমনভাবে ব্যবহার করলো, যেমন ফেসলেস সোসাইটির কথা বলছেন, এখানেও একটা মানে লেস সোসাইটি না হলেও ফেসবুক সোসাইটি একটা হয়েছে। আপনি যে 20 বছর ধরে সাংবাদিকতা করছেন, আমি 20 সেকেন্ডে আপনার সমস্ত কিছু ধূলিসাৎ করে দিতে পারবো। সেইটাকে আবার প্রমাণ করতে আপনার আরও আবার হয়তো 3 বছর সময় লাগবে। যে কোনো সম্ভব নাও হইতে পারে, কোনো কারণে সম্ভব নাও হতে পারে। এখন একজন রাজনৈতিক নেতার চরিত্র হনন করতেও তাদের সময় লাগে না, একজন সাংবাদিকের চরিত্র হনন করতেও সময় লাগে না। এই জায়গাগুলো প্র্যাকটিসগুলোকে আমাদের বন্ধ করতে হবে। ফলে এই যে সৌজন্যের দিকটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে অসৌজন্যমূলক বিষয়গুলোকে বন্ধ করতে হবে। রাজনীতিতে বিরোধিতা থাকবেই, একদম কখনো কখনো চূড়ান্ত বিরোধিতাও হবে, কিন্তু সেই বিরোধিতার মধ্যেও কেউ যেন মুখ খারাপ করে গালিগালাজ না করে। আপনার কথাটা আমি মানতে পারছি না, এই কথাটুকু বলার মতো শিক্ষা নাই। একটা কথা বলে শেষ করি। রবীন্দ্রনাথ একটা বলেছেন যে শিক্ষিত এবং বলবো যে তিনি নিরক্ষর বলেন নাই, তিনি অশিক্ষিত বলেছেন, যে তাদের মধ্যে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে যে শিক্ষিত মানুষের একটা রুচির দাম আছে, সে যে কোনো কথা চাইলেও বলতে পারে না, সে অনেক কিছু জানে কিন্তু সব কথা বলতে পারে না। কারণ আপনাকে আমি তো ছোটো করতে পারি না, কারণ আপনাকে ছোটো করলে আমি নিজেও ছোটো হয়ে যাই। সেজন্য বলছে ওরা আমাকে যে ভাষায় সমালোচনা করে, ও যে অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে, আমার সেই অস্ত্র স্পর্শ করাও পাপ। তো ফলে 5ই আগস্টের পরে আমরা যে কি শিক্ষিত হয়েছি, সেইটাই মানে শিক্ষার যে শেষ নাই। কত কিছু শিখাইলো আমাদের এই সরকার এবং কতগুলো গোষ্ঠী। হ্যাঁ, আপনি কখনো এই রতন ভাই, আপনি কখনো বিড়ালের লেজ ধরে হাঁটছেন? বিড়ালের লেজ ধরে ওকে নিয়ে হাঁটতে থাকবেন, যে শিক্ষা সে আপনাকে দিবে আপনি কোথাও পাবেন না এই শিক্ষা। সেরকম 5ই আগস্টের পরে যে শিক্ষা আমরা পাইলাম, হ্যাঁ, এই শিক্ষা 5ই আগস্ট না হলে আমরা পাইতাম না। আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলনে ছিলাম তুঙ্গ, তখন কিন্তু একটা সময় আমরা দেখেছিলাম দুই নেত্রী একসঙ্গে বসে যেদিন কথা বললেন, সেই দিন আন্দোলনের গতিটা কীরকম তৈরি হলো। কিংবা যখন একসঙ্গে বসে 3 জোটের রূপরেখা ঘোষণা করা হলো, 19শে নভেম্বর 3 জোটের রূপরেখা ঘোষণা হলো, 6 ডিসেম্বর এরশাদের পতন হলো। তার মানে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা রাজনৈতিক সম্পর্ক থাকে, রাজনৈতিক সৌন্দর্য থাকে, কিংবা কখনো কখনো রাজনৈতিক সৌজন্যও থাকে, তখন সেটা মানুষকে খুব আশাবাদী করে তোলে। মানুষ রাজনীতিতে বিতর্ক দেখবেই। যেমন আজকে আমরা খুব সৌজন্যমূলক কথা বলছি বাচ্চু ভাইয়ের সঙ্গে, জাস্ট পার্লামেন্টে বসুক, আমরা কিন্তু বাচ্চু ভাইদের সমালোচনা করবো যে বাচ্চু ভাই আপনারা এটা করেন নাই, ওটা করেন নাই, এটা করার কথা ছিল সেটা করেন নাই। তখন যদি আবার তারা বলে এতদিন কোথায় ছিলেন, আমরা যে এতদিন রাস্তায় ছিলাম, এখনও রাস্তায় আছি। তাহলে রাজনীতিতে এটা কখনো কখনো এই সমালোচনাটা নিতে হবে, আবার কখনো কখনো সমালোচনা করতে হবে। অনুগত এবং সহমত হওয়া দিয়ে তো আর গণতন্ত্র চলে না। তাতে কি চলে? তাতে রাজতন্ত্র চলে। একদল থাকবে তোষামতকারী আর আরেক দল থাকবে নিপীড়িত এবং তোষামতকারী দিয়েই রাজতন্ত্র চলতো। কিন্তু গণতন্ত্রে তো কথা বলতে হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমার যে বিষয়টা, যে ছায়া মন্ত্রিসভার কথা বলছে, আসলে কথাটা ছায়া মন্ত্রিসভা না, কার ছায়া থাকবে আসলে বলা উচিত একটা বিকল্প মন্ত্রিসভা। প্রত্যেকটা দলের একটা বিকল্প মন্ত্রিসভা থাকা উচিত, যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় থাকতাম তাহলে আমরা এটা করতাম। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আছে, বিএনপি এটা করছে, তাহলে বিএনপি যে বাজেট দিয়েছে, তাহলে আমরা দেখাবো যে এই বাজেটটা এরকম না হয় এরকম হলে আরও বেশি জনগণের কাজে লাগবে। ফলে এটাকে ঠিক শ্যাডো গভর্নমেন্ট না বলে এটা বিকল্প, প্রত্যেকটা দল তো তার বিকল্পের কথা বলে।
বিকল্প বলে তো প্রত্যেকটা দল আলাদা, তার শক্তি কম বেশি সেটা আরেকটা প্রশ্ন। এটাকে দিক আরেকটা বিষয় হলো যে ধরুন আমরা যদি আগামী গণতান্ত্রিক একটা অভিযাত্রার দিকে দেখতে চাই দেশটাকে, অর্থনীতিতে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের অন্যতম বিষয় হচ্ছে জবাবদিহিতা, আর এটা হলো স্বচ্ছতা। এখন স্বচ্ছতা এবং জবাবদিহিতা দুটো না থাকলে গণতন্ত্রটা অপারেট করবে না। ইভেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর বাসে লেখা থাকে অমুকের দ্বারা প্রদত্ত, কেন বলতে এটা যদি বিশেষ উপহার লেখা থাকতো না জনগণের টাকায় কেনা, তাহলে কিন্তু ছাত্ররাও দেখতো একটা কালচার যে আমি এখানে পড়ছি, জনগণ যে জনগণ আলুর খেতে এখন আলু তুলছে, উত্তরবঙ্গের যে জনগণ শীতে কাঁপছে, সেই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আমার বাস, সেটা দিয়ে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করছি, বুয়েটে যাওয়া আসা করছি, তাহলে মানুষের মধ্যে একটা দায়বদ্ধতা তৈরি হতো। এখন হয় কি, অমুক দিয়েছেন, এই ব্যক্তির প্রতি হয় সে নত হবে অথবা ব্যক্তিকে তোষামত করে উপরে তুলবে, কিন্তু নিজের মর্যাদাটা সে তৈরি করবে না। এই জায়গাগুলো আসলে আমাদের মনে হয় চেষ্টা করা উচিত যে আগামীতে আমাদের রাজনীতিতে যেন না থাকে। আর যে রাজনৈতিক সৌজন্যের কথা বললেন, এটা খুবই মানুষ পছন্দ করে এবং মানুষ ভালোও বলেছে এটা, যে সমালোচনা থাকবে, বিরোধিতা থাকবে, কিন্তু বিষোদ্গার যেন না থাকে। জুলাই অভ্যুত্থানে তরুণ নেতা, তার সেই অভ্যুত্থানের প্রতি তার আমাদের শ্রদ্ধা আছে। আচ্ছা, আমরা কি কখনো বলেছিলাম ডাক্তার মিলনকে কবি নজরুলের কবরের পাশে ঠাঁই দিতে হবে? কিংবা যার কথা এখনও আমরা লিখি, বুকে পিঠে স্লোগান লিখেছিলেন, জীবন্ত পোস্টার হয়েছিলেন, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, কখন কি এই দাবি উঠেছিল যে তাকে আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ বলেছেন নজরুল, আর আমাদের সেই কারণে নজরুলের পাশেই নূর হোসেনের দিতে হবে? গণতান্ত্রিক অভ্যুত্থানে দেখুন, 90-এর গণতান্ত্রিক অভ্যুত্থানেও একটা গণতান্ত্রিক চরিত্র ছিল, একটা রুচির মান ছিল। এতে করে নজরুলকে কেউ ছোট করতে পারলো না, কিন্তু যারা এই কাজটা করলেন তারা হয়তো অনাগত ভবিষ্যতে নিজেদের কাছে ছোট হয়ে থাকবেন। একদিন হয়তো কেউ এরকম বলতে পারে যে আমরা একটা কাজ করি, হাদির ব্যাপারে কোনো কথা বললে তো মব হবে, বরঞ্চ আমরাই সসম্মানে নজরুলকে আমরা অন্য জায়গায় নিয়ে যাই। তিনি নিরাপদে থাকুন, তিনি নিজের মতো করে থাকুন, তিনি আপনার মনে পুরিব একাকী গন্ধবিদুর ধূপ, এই করে নজরুল তিনি তার জায়গায় থাকুন। এইরকম দাবি হয়তো একদিন উঠতে পারে, কারণ আমরা একজন বড় মানুষকে ছোট করতে চাই না, আর কাউকে বড় মানুষের পাশে দাঁড় করিয়ে দিয়ে আমরা এরকম পাল্টাপাল্টিটাও করতে চাই না। নজরুল বড় না হাদি বড়, এই বিতর্কে তো আমাদের যাওয়া উচিত না। এই বিতর্কটা কেন আমাদের এখানে তৈরি করা হলো? এই বিতর্কটা কেন এই জায়গায় আসলো যে নজরুলের পাশেই তাকে কবর দিতে হবে? এই বিতর্কটার তখন দেখুন পরিস্থিতিটা এমন, আজকে যখন ইউনূস সাহেব বলেন, এই কথাটা কি আমি নির্বাচনের আগে বলতে পারতাম? এই কথাটা প্রচার হওয়ার সাথে সাথে হয় আমাদের অফিস আক্রমণ হতো, না হলে আমি ফিজিক্যালি আক্রান্ত হতাম, অথবা আমাদের সঙ্গে আপনারা যারা ছিলেন আপনারা সবাই কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হতেন। ফলে দেখুন, সেই পরিবেশটাকে তিনি কখনোই কি বিবেচনায় নেবেন না? এটার দায় কি ইউনূস সাহেব নেবেন না? এটার দায় কি আমাদের উপদেষ্টারা নেবেন না? যে এমন শুধু আমাদের ওই পরিবেশ বন মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি শুধু বলেছেন যে কোনো সাংবাদিক নির্যাতিত হয় নাই, 218 জনের উপরে সাংবাদিকের নির্যাতনের খবর আছে, আমার কাছে 3 জনের মৃত্যুর খবর আছে, 4 জন সালিশ কেন্দ্রের একটি আছে আমার কাছে, সেই তথ্য আছে যে গত 1 বছরে 381 জন সাংবাদিকের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন হয়রানির শিকার হয়েছেন, প্রাণ হারিয়েছেন 3 জন এবং রহস্যজনকভাবে মারা গেছেন এমন 4 জন। মানে এমন সমীকরণ তার কাছে নেই। একটা তো ধরুন অনেক সময় হয় কি, মিথ্যা কথা বলতে গেলে মানুষ ওই যে ফেস রিডিং করে, আবার ফেসলেস থেকে ফেস রিডিংয়ে আসে। অনেক সময় যারা ইন্টারোগেট করে তারা অনেক সময় কিন্তু ইন্টারোগেশনের সময় এটা দেখে সে মিথ্যা বলছে কিনা, তার দেখে তাতে তার মুখভঙ্গির পরিবর্তন হয় কিনা, চোখের পাতাটা কাঁপে কিনা। আমাদের এনাদেরকে চোখের পাতাও কাঁপলো না এই কথাটা বলতে, যেখানে 381 জন সাংবাদিকের উপর নির্যাতনের তথ্য আছে। তো ফলে এই যে কেউ যে কোনোভাবে তার কৃতিত্বকে মহান করতে গিয়ে আর একজনকে যে ছোট করে ফেলা, এইটা কিন্তু এই কালচারটা আমাদের জন্য গণতান্ত্রিক সংস্কৃতির বিপরীত সংস্কৃতি বলে বিবেচিত হলো। যে কোনো ক্ষেত্রে একটা অ্যাস্থেটিক বিউটি লাগে। যেমন এই কাপটা সুন্দর, কিন্তু কাপটা সুন্দর হলে কিন্তু তার অ্যাস্থেটিক বিউটি ফুটে উঠবে না যদি এইখানে আরও নানা ধরনের জিনিসের এমন এক আবর্জনা তৈরি করলাম যার মধ্যে এটাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, তবে এককভাবে এই কাপটার সৌন্দর্য কিন্তু আর ফুটে উঠবে না। তাহলে এর অ্যাস্থেটিক বিউটির জন্য কিন্তু একটা পরিচ্ছন্ন জায়গা লাগে। ঠিক তেমনি
গণতন্ত্রের যদি নান্দনিক সৌন্দর্যটাও দেখতে হয় তাহলে তার পরিবেশটা লাগবে, গণতান্ত্রিক সহিষ্ণুতা লাগবে। সহিষ্ণুতা লাগবে। সেই গণতান্ত্রিক সহিষ্ণুতা ছাড়া কিন্তু হবে না এটা। জি ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে মাহবুব কামাল ভাই আপনার কাছে একটু আসতে চাই,